আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ৪। লিখেছেন তামান্না ইসলাম। সৌরভ স্কুটিটা নিয়ে সোজা উইনস্টন হোটেলের সামনে এসে থামে। আয়রাত স্কুটি থেকে দ্রুত নেমে গিয়ে ভেতরে চলে যায়। সে সে যেন এক প্রকার দৌড়ের উপরেই আছে। সৌরভ আয়রাতকে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই আয়রাত দৌড়ে ভিতরে চলে যায়। আর এই যে সৌরভ আছে, এই আয়রাতকে বেশ পছন্দ করে, কিন্তু বলে ওঠার সাহস তার হয় না। আয়রাত যখন ভেতরে আসে তখন অবনী অর্ডার নিচ্ছিল। হুট করেই আয়রাতকে ছুটে আসতে দেখে অবনী পুরো টাসকি খেয়ে যায়। অবনী অর্ডার রেখে অবাক হয়ে ছুটে আয়রাতের কাছে যায়। আয়রাত, তুই কোথায় ছিলি? তুই মানে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? জানিস কত চিন্তা করেছিল সবাই তোর জন্য। কোথায় চলে গিয়েছিলি তুই? আরে আস্তে আস্তে, আর আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু গিয়েছিলি কোথায় বল? আমি নিজেও জানি না রে। মানে? কিছু না, আচ্ছা বাদ দে ওসব কথা। দিয়া এসেছিল কি? হ্যাঁ, অনেকবার এসেছিল। আর তুই প্রথমে বাড়ি যাসনি কেন? বাড়িতে গেলে কপালে যে কি আছে আল্লাহই জানে। আচ্ছা শোন, তুই দিয়াকে ফোন করে এখানে আসতে বল। আচ্ছা। অবনী ফোন করে দিয়াকে আয়রাতের কথা বলে। দিয়ার মনে এবার যেন একটু শান্তি লাগে। কি যে একটা চিন্তায় মাথা নিয়ে ঘুরছিল সে। যাই হোক, দিয়া তার কিছুক্ষণ পর এসে পড়ে। দিয়া হোটেলের ভিতরে এসেই দেখে আয়রাত আর অবনী একটা টেবিলে বসে আছে। দিয়ার এখন যেমন রাগ লাগছে ঠিক তেমন কান্নাও পাচ্ছে। দিয়া গিয়ে টেবিলে আয়রাতের সামনে বসে পড়ে। নিজের হাতে থাকা ব্যাগটা ধীরিম করে টেবিলের উপর রেখে বলে, এই কি না মানে কি শুরু করেছিস তুই? হ্যাঁ, বিয়ে বাড়ি থেকে কোথায় গিয়েছিলি? প্লিজ শান্ত হ, মাথা পুরো হ্যাং হয়ে আছে আমার। দিয়া বলল, কিন্তু গায়েব হয়ে গিয়েছিলি কোথায় বল? আচ্ছা শোন, তোরা কথা বল, মারামারি কর, যা ইচ্ছে কর, আমি একটু অর্ডারটা দিয়ে আসি আগে। আয়রাত বলল, যা। অবনী সেখান থেকে চলে গেলে দিয়া যেন এবার আয়রাতকে আরও বেশি আঁকড়ে ধরে। দিয়া বলে ওঠে, এই এই এবার বল কোথায় গিয়েছিলি না বলেই। তুই ভাবতে পারবি না কত চিন্তা করেছি। ইকবাল আঙ্কেল, আল্লাহ আঙ্কেল তো শরীর প্রায়ই খারাপ হয়ে যাচ্ছিল জানিস, চিন্তায় চিন্তায় আঙ্কেল। আর আমি গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কেস পর্যন্ত ফাইল করে এসেছিলাম। কি? হ্যাঁ। ধুর, এখন কি বলবি যে এই পুরো একদিন কোথায় ছিলি? আয়রাত বলল, আব্রাহাম আহমেদ চৌধুরী গেস্ট হাউসে। হোয়াট? হ্যাঁ। ফাজলামি করছিস? আয়রাত বলল, দিয়া দেখ, এখন আমি একদম মজা করার মুডে নেই, আর তা তুই আমাকে দেখেই বুঝতে পারছিস। মানে কি কি বলছিস? তুই আব্রাহাম চৌধুরীর গেস্ট হাউসে কিভাবে কি? আয়রাত বলে উঠল, আরশি আপু যাকে ভালোবাসে সে আর কেউ না, আব্রাহাম চৌধুরীর ফ্রেন্ড লাগে। বিয়ে বাড়িতে যখন কারেন্ট চলে যায় তখন তারা আরশি আপুকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ভুলবশত আমাকে নিয়ে গিয়েছে। তারপরও আরশি আপুকে ভাগিয়ে নিয়ে গিয়ে ওনার ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আর আমাকে আটকে রেখেছিল জানি না কী জন্য, কী কারণে। আর আজ সৌরভ না থাকলে আমার কী যে হতো। ও ডেলিভারি করতে গিয়েছিল, ভাগ্য ভালো যে দেখা হয়ে যায় ওর সাথে আমার, তারপর পালিয়ে এসে পড়ি। আয়রাতের এইসব কথা শুনে দিয়ার যেন এখানে মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম। সব মাথার উপর দিয়ে গেছে তার। দিয়া বলল, মানে কি বলবো আমি? আমি কথা খুঁজেই পাচ্ছি না এখন। আমি বাড়িতে কিভাবে যাব সেই চিন্তায় মরে যাচ্ছি রে। শোন, তুই তো আর এইসব ইচ্ছে করে করিসনি তাই না? নিশ্চিন্তে বাড়ি যা, কিছু হলে আমি আছি তো। আচ্ছা শোন, চাচু তো আজ হোটেলে আসেনি। তুই বাড়ি গিয়ে চাচুকে বলে দিস যে কাল থেকে আমি হোটেলে আসছি, ওকে? আর আমি এখন বাড়ি গেলাম। এই কথা বলে আয়রাত হোটেল থেকে বের হয়ে আসে, আর দিয়াও সোজা তার বাড়িতে চলে যায়। এদিকে আব্রাহাম বসে বসে তার মনিটরের রুমে সব সিসিটিভির ক্যামেরা ফুটেজ চেক করছে। হলরুমের ক্যামেরাতে সব ধরা পড়েছে। সেখানে আয়রাতের সাথে একটা ছেলেকে দেখা গেছে। অবশ্যই সেটা ওই ডেলিভারি বয়টা। তবে ফুটেজে আয়রাতকে দেখে আব্রাহাম হাসবে না কাঁদবে সেটাই ভুলে গেছে। কেননা ফুটেজে শুধু দেখা যাচ্ছে যে আয়রাত দৌড়াচ্ছে। সে শুধু তুমুল ব্যাগে দৌড়ে হলরুম থেকে বের হয়ে গেল। আব্রাহাম মনিটর রুম থেকে উঠে এসে হলরুমে চলে যায়। গিয়ে দেখে অয়ন আর লিমা এখনো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে দেখে লিমা মাথা নিচু করে চলে গেল ওই যে কাচের টেবিলটা ভেঙেছিল সেটা পরিষ্কার করতে। অয়ন বলল,
আব্রাহাম ভাই, রাগ করিস না প্লিজ। আসলে আগে যদি জানতাম যে এমন কিছু একটা হবে, তাহলে আমি বাইরেই যেতাম না। হ্যাঁ ডুড, টেক এ চিল প্লিজ। এত ঘাবড়াচ্ছিস কেন? আয়রাত একবার পালিয়ে গেছে, আমি তাকে আরও 10 বার তুলে আনতে পারি, কিন্তু এখন আনবো না। যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে, সেই কিনা এখন একটা মেয়েকে নিজের কাছে রাখতে চাইছে। আচ্ছা, ব্যাপার কি? কিছু না। আর হ্যাঁ, তুই তুই কি এখানেই থাকবি? আরে না। তাহলে একদম সব কিছু লক করে বের হয়ে পড়িস। আর নিউ টেবিল অ্যান্ড ফ্লাওয়ার বেস দিয়ে যাবি, ওকে? আব্রাহাম এই বলে বাইরে চলে আসতে নাই, তখনই আবার অয়ন বলে ওঠে, আব্রাহাম, মনে হয় না একটু একটু পাল্টাচ্ছিস তুই? মানে কিছু একটা চেঞ্জ হচ্ছে। অয়নের কথায় আব্রাহাম তার পেছনে ঘুরে তাকায়। অয়ন মাত্রই কি বলল তা একবার নিজেই চিন্তা করে ক্ষীণ হেসে বের হয়ে পড়ে। বাইরে এসে নিজের গাড়িতে উঠে পড়ে। গাড়ি চালাচ্ছে আর আয়রাতের কথাই ভাবছে। আয়রাতকে সামনে পেলে কি করবে তাই ভাবছে। শাস্তি তো অবশ্যই দিবে। আব্রাহামের মতো আয়রাত শাস্তির প্রাপ্ত, তবে শাস্তিটা হবে একটু ভিন্ন রকমের। আয়রাতের বাড়ির অ্যাড্রেস আব্রাহাম বেশ ভালো করেই জানে, কিন্তু এখন যাবে না। এখন যদি সে আয়রাতের সামনে পড়ে, তাহলে আয়রাত সেখানেই অজ্ঞান না হয়ে গেলেই হয়েছে। আব্রাহাম এটা ভাবতেই হেসে ওঠে। আব্রাহামের সামনে এখন শুধু আয়রাতের সেই দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্যটাই ভেসে উঠছে। আব্রাহাম জোরেই হেসে দেয়। যেভাবে পালিয়েছে। আব্রাহাম ড্রাইভ করতে করতেই একটা হাইওয়ে এর উপরে এসে থেমে যায়। গাড়ির সামনের এক বাটনে চাপ দিতেই গাড়ির উপরের ছাদটা আপনা আপনি খুলে যায়। এখন গাড়ির উপরে ফাঁকা। এখন আশেপাশে মানুষজনও তেমন নেই। এতে অবশ্য ভালোই হয়েছে, নয়তো অবস্থা এমন যে শান্তিতে বাইরে বের হওয়াই যায় না। বের হলেই সবাই ঝাপটে ধরে। আর কার ভালো লাগে যে নিজের পাশে রাত দিন 24 ঘন্টা গার্ডস নিয়ে ঘুরতে। আব্রাহাম গাড়ি থেকে নেমে গাড়ির ডিকির উপর উঠে বসে পড়ে। এখন কিছুটা বিকেলবেলার মতো, সূর্য হয়তো খানিক পরে অস্ত যাবে। আব্রাহাম গাড়ির উপরে বসে এক নয়নে সেই দূর পানে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। আয়রাতের মুখটা কেন যে তার চোখের সামনে থেকে সরতেই চায় না, সে জানে না। সেই প্রথম দিনের কথাগুলো ভাবছে, সেই বারের কথাগুলো। আসলে আব্রাহাম বেশ রেগেছিল সেই দিন। মূলত দুটো জ্যান্ত মানুষকে মেরে রেখে এসেছিল, তবুও রাগ কমার নাম নেই, যার ফলে তার সঙ্গী হয়েছিল অ্যালকোহল। বারে সব মেয়েরাই ওয়েস্টার্ন গেটআপে এসেছিল, আর অবশ্যই সবাই সুবিধে বাঁধেছিল। অনেকে ভাবে যে শর্ট কাপড় পরলেই বা অতিমাত্রায় মডার্ন দেখালেই ছেলেরা তাদের পাল্লায় পড়ে যাবে, কিন্তু না, আসলে এটা ভুল। এমন অনেকেই আছে যারা সুন্দর সভ্য কাউকে খুঁজে। আব্রাহাম এক রাশ রাগ নিয়ে বসেছিল, কিন্তু হুট করেই একটা মেয়ে আসে সেখানে, আয়রাত। আব্রাহামের কেন জানি চোখ তাতেই আটকে গিয়েছিল। বাকি সবার থেকে আলাদা ছিল, না কোনো ওয়েস্টার্ন, না কোনো বেডসাইড। আর মূলত খেপানোর জন্যই আব্রাহাম সেই দিন আয়রাতকে ওই কথাগুলোটা বলেছিল। তাতে আয়রাত যেমন রিয়েক্ট করেছে, আব্রাহাম এগুলো ভেবে আবার হেসে ওঠে। আব্রাহাম আয়রাতের সব কিছুই খবর নিয়েছে। যখন শুনে যে আয়রাত একটা 5 স্টার হোটেলে কাজ করে, তখন একটু খটকা লাগে যে যেই মেয়ে 5 স্টার হোটেলে কাজ করে সে বাড়ি গিয়ে এমন করবে। কিন্তু সব 5 স্টার হোটেলেই যে একদম বারের মতো কালচারের থাকবে তো কিন্তু না। আব্রাহামের গাড়ির ডিকির উপর থেকে নেমে পড়ে। বেশ গরম লাগছে এখন। সে তার উপরের কোটটা খুলে গাড়ির ব্যাক সাইডে রেখে দেয়। শার্টের হাতাগুলো ফোল্ড করে নেয়। প্যান্টের পকেট থেকে দিয়ে দূর দিশাতে তাকিয়ে থাকে। মন মাতানো বাতাস বইছে। আব্রাহামের চোখগুলোতে সূর্যের আলো পড়ে, যেন চিকচিক করছে। আয়রাত গিয়ে তার বাড়িতে পৌঁছায়। সাহস যেন আর ধরছেই না, তবুও কোনো রকমে বাড়ির সামনে গিয়ে দরজাতে কড়া নাড়তেই দরজা খুলে দেয় আয়রাতের চাচি। আয়রাত কিছু না বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আয়রাতের চাচি কিছু বলতে যাবে, তার আগেই ইকবাল সাহেব ছুটে আসে। এসে আয়রাতকে জড়িয়ে ধরে, আয়রাতকে ভেতরে নিয়ে আসে। ইকবাল সাহেব বলে ওঠে, এসেছিস মা? তুই কোথায় গিয়েছিলি বল? কত চিন্তা করছি জানিস? চাচু, আসলে তুই ছিলি কোথায়? কোন নাগরের সাথে ছিলি বলছিস না কেন? আহা কলি, থামবে? আমি কি করে বলবো চাচু কে এখন? যে আব্রাহাম চৌধুরীর কাছে ছিলাম আমি, আর উনি অনেক বড় একজন লোক।
বললে কি সবাই বিশ্বাস করবে আমায়? কি বলবো এখন? মনে মনে বলছে আয়রাত। ইকবাল সাহেব বলল, আয়রাত মা বল। আসলে আসলে চাচু, মানে আমি না, না জানি না কোথায় গিয়েছিল, নিয়ে গিয়েছিল আমায়। বিয়ে বাড়িতে ছিলাম আর তখনই কেউ আমার মুখ চেপে নিয়ে যায়। আমি একটা রুমে ছিলাম, আজ উঠেই দেখি আমি ওখানে। আমি যেখানে ছিলাম সেখানে কাউকে খুঁজে পাইনি, তাই সেখান থেকে এসে পড়েছি। কি বলিস? আল্লাহ! মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ চাচু, চিন্তা করো না, ঠিক আছি আমি। কলি বেগম বলে উঠলেন, এই মেয়ে এখানে থাকতে পারবে না। মানে কি বলছো এসব? ঠিকই বলছি, এই মেয়ে না জানি কার সাথে থেকে এসেছে, এখন এই বাড়িতে থাকবে না। ইকবাল সাহেব বলে উঠলেন, কলি অনেক হয়েছে, মুখ সামলে কথা বলো। আর শোনো, শুনে রেখো, আমার মেয়ে যদি এখানে থাকতে না পারে তাহলে এই বাড়িতে আমি নিজেও থাকবো না। কি? এই মেয়ের জন্য তুমি তুমি নিজের বাড়ি ছেড়ে দিবে? হ্যাঁ, ছেড়ে দেব। কম কথা শোনাও না তুমি। এটা যতটা তোমার বাড়ি আয়রাতেরও ততটাই বাড়ি, এটা ভুলে যেও না যে তুমি এখন যেই বাড়িতে থাকছো সেটা আমার বড় ভাই আয়রাতের বাবারই বাড়ি। আর বাবার বাড়ি থেকে তুমি মেয়েকে বের করে দিতে পারবে না। কি এত বড় কথা? এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? আয়রাতকে তুমি যে কথাগুলো বলো তার এক আনাও আমি বলি না, বুঝছো? তাই এখন এটাই ভালো হবে যে তুমি নিজের মুখটা বন্ধ রাখো। আয়রাত মা, তুই যা রুমে যা, ফ্রেশ হয়ে নে। আমি আমি দিয়াকে বলে পুলিশ কেসটা তুলে নিচ্ছি। তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে মা, আমি খাবার নিয়ে আসছি। আয়রাত মাথা নিচু করেই সোজা তার রুমে চলে যায়। কলি এখনও আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত চলে গেলে ইকবাল সাহেব চোখ গরম করে কলির দিকে তাকায়। কলি কিছু না বলে রান্নাঘরে চলে যায়। আয়রাত রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। খুব কষ্ট পেয়েছে সে তার চাচির কথায়, যদিও অভ্যস্ত এগুলো কথায়, কিন্তু খারাপ তো লাগে। ফ্লোরে বসে দুই হাঁটু ভাঁজ করে বসে কাঁদতে লাগলো। আয়রাতের মনে এখন রাগ লাগছে অনেক ওই আব্রাহামের উপরই। আয়রাত নিজে নিজে বলতে থাকে, শালা খবিশের বাচ্চা খবিশ, তোরে একবার পাই, এমন এক চটকান মারমু না, সব তোর জন্যই, শালা বদ একটা পালোয়ান। রাগে ফুঁসছে আয়রাত। গায়ের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আয়রাত। তারপর শাওয়ার অন করে নিচে দাঁড়িয়ে পড়ে রাগ কমানোর চেষ্টায়। তার মাঝখানে আরও পুরো একদিন চলে গেছে। আয়রাত ভার্সিটিতে গিয়ে আবার হোটেলে কাজ করছে। বাড়িতে নিজের চাচিকে একরকম ইগনোর করেই চলে সে। যখন থেকে কাজে এসেছে তখন থেকে হোটেলের সব মেয়ে বা ছেলে একের পর এক আয়রাতের কান মাথা সব খেয়ে যাচ্ছে। কোথায় ছিলি? খবর নেই কেন? তুই তুই নাকি গায়েব হয়ে গিয়েছিলি, কোথায় চলে গিয়েছিস? আরও না জানি কতকে কি জিজ্ঞাসা করছিল। আয়রাত শুধু অ্যাভয়েড করে যাচ্ছিল। নিজের কাজে মনোযোগ দিয়ে কাজ করছিল। কাজ করতে করতে একসময় টাইম শেষ হয়ে যায়। কাজ শেষে আজ অনেক তাড়াতাড়ি। তবে আয়রাত বেশ সময় যাবৎ আজ সৌরভকেই দেখছে না। ইনফ্যাক্ট আজ সকাল থেকে আয়রাত সৌরভকে দেখেনি। হোটেলের ড্রেস পরেছিল আয়রাত, অর্থাৎ নিজের জামার উপর দিয়ে শুধু একটা অ্যাপ্রন পরেছিল। ড্রেসের পেছনের ফিতা খুলতে খুলতে আয়রাত অবনীর কাছে আসে। কি কাজ শেষ হলো? হ্যাঁ রে ভাই, শেষ হলো। প্রচুর গরম লাগছে। এখন তো বিকেল, মানে দেখ বাইরে, বাইরে যে রোদ, উফ। তো প্ল্যান কি? বাইরে যাবি না বাড়িতে? না রে, বাড়ি যাব। পরে আবার দেরি হলে বাড়ি মাথায় তুলে নিবে আমার গুণধর চাচি। কি বলবে তখন? বলবে যে, আয়রাত কাজ নেই, বাড়ির কাজ কর, এটা কর ওটা কর। সারাদিন বাইরে তো থাকিসই, ঘরের কিছু কাজ কর, রান্নাঘরে এসে আমায় হেল্প কর। এই মেয়ে, ব্যঙ্গ করে বলে আয়রাত। এই কথা বলি অবনী আর আয়রাত হেসে দেয়। প্রচুর হাসি পাচ্ছে তাদের। তবে তাদের এই হাসিতে এক বালতি পানি ফেলে দিয়ে সেই একটা কুল অ্যাটিটিউড নিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করে আব্রাহাম। আয়রাত আর অবনী সেদিকেই তাকায়। অবনী তো দেখে হাই হাই করছে খুশিতে, যেন এখনই নাচানাচি শুরু করে দিবে। তার আয়রাত, ওর তো বুকের ভেতরে কু ডাকছে, ঝটকা খেয়েছে সে। এখানে কি করছে? আব্রাহামের দিকে তাকিয়ে থাকতে থাকতে আয়রাতের চোখগুলো বড় আকারে ধারণ করে। আব্রাহাম কোন দিকে না তাকিয়ে সোজা আয়রাত আর অবনীর কাছে যায়। আব্রাহাম বলে ওঠে, হাই গার্লস, হোয়াটসঅ্যাপ। অবনী বলল, আব্রাহাম স্যার, আপনি এখানে? হায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আব্রাহাম বলল, তো এখন বিশ্বাস করে নাও বা নিজের গায়ে একটা চিমটে কেটে নাও।
তখনই আয়রাত বলে উঠল, আমি আমি এখন চলে যাব। আয়রাত তো এক প্রকার ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল আব্রাহামকে দেখে। সে বেচারা বাঁচার জন্য ঘুরে দ্রুত চলে আসতে নিলেই আব্রাহাম খপ করে আয়রাতের হাত ধরে ফেলে। আয়রাতের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলে ওঠে, মিস আয়রাত, আপনি আমার সাথে যাবেন এখন। কি মানে কি? কোথায় যাব আর কেন? জাস্ট কাম উইথ মি বেব। আব্রাহাম অবনীর দিকে তাকিয়ে মিষ্টি করে বাই বলে আয়রাতের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আর অবনী বোকার মতো এই দুজনের দিকে তাকিয়ে আছে। আয়রাত নিজের হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আব্রাহাম যে শক্তভাবে হাত ধরেছে তাতে হাত ভেঙেই যাবে মনে হচ্ছে। আব্রাহাম কোনো কথা না বলে আয়রাতকে নিজের গাড়িতে তুলে দরজা লাগিয়ে দেয়। তারপর অপর পাশ দিয়ে গিয়ে সেও নিজের গাড়িতে এসে বসে পড়ে। কোথায় যাচ্ছে এখন সে আয়রাতকে নিয়ে জানে না। আয়রাত অনেক চিল্লাচ্ছে, বারবার বলছে যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। কিন্তু আব্রাহাম আয়রাতের এই বকাবকি থেকে বাঁচার জন্য গাড়িতে ফুল ভলিউম গান ছেড়ে দেয়। আয়রাত যেন এবার বিরক্তির শেষ সীমানায় পৌঁছে গেছে। আয়রাত আরও জোরে চিল্লালো। আব্রাহাম মিউজিকের ভলিউম আরও জোরে দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। দ্রুত যাচ্ছে যেন বাতাসের গতিতে। আয়রাত বুঝলো যে আব্রাহামকে বললেও লাভ নেই, তাই চুপ হয়ে বসে পড়ে। প্রায় 20 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আয়রাত অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরামসে সিটি বাজাতে বাজাতে গাড়ি থেকে নেমে পড়ে। আয়রাতও দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়ে। আব্রাহাম কিছু না বলে গাড়ির ডিকি থেকে হকি স্টিক বের করে। আয়রাত বেশ অবাক হয়ে এগুলো দেখছে। আব্রাহাম হকি স্টিক কেন বের করলো, তাও আবার গাড়ির ডিকি থেকে? আর এখন হকি স্টিক দিয়ে কি করবে? আব্রাহাম তার এক হাতে হকি স্টিক নিয়ে আরেক হাতে আয়রাতের হাত ধরে নিয়ে যায়। আয়রাত বুঝতে পারছে না যে আব্রাহাম আবার কোথায় যাচ্ছে তাকে। যেতে যেতে আব্রাহাম আয়রাতকে নিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পড়ে। আসলে এটা একটা খোলা মাঠ, তবে নিজের সামনে তাকাতেই আয়রাতের চোখগুলো যেন কপালে উঠে গেল। আয়রাত বুঝতে পারছে না যে এইখানে কি করে এলো। আয়রাত ফট করে মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত দেখে আব্রাহামের কোনো ভাবই নেই। সে ভাবলেশীন ভাবে এক হাত প্যান্টের পকেটে দিয়ে আরেক হাত হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। আয়রাত আবার সামনে তাকায়। বেশ ঘাবড়ে গেছে সে। আয়রাত ভেবেই পাচ্ছে না যে এই কি করে এখানে এলো। এখন এই আব্রাহাম সাইকো আবার কি না কি করে বসে। আয়রাত অতিমাত্রায় ভড়কে গেছে। তার কারণ সৌরভ আয়রাতের সামনে তাকিয়ে দেখে সৌরভ একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। আব্রাহাম তাকে এভাবে বেঁধে রেখেছে। আয়রাত এগুলোর আগামাথা কিছু বুঝতে পারছে না। সে চোখগুলো বড় বড় করে একবার আব্রাহামের দিকে আরেকবার সৌরভের দিকে তাকাচ্ছে। এখানে এভাবে কেনই বা সৌরভকে বেঁধে রাখা হয়েছে তাই বুঝে উঠতে পারছে না। পরক্ষণে আয়রাতের মনে হয় যে গেস্ট হাউস থেকে যখন পালিয়েছে তখন তো ক্যামেরাতে ধরা পড়েছে হয়তোবা। আব্রাহাম সেগুলি দেখে খেপে যায়নি তো? আয়রাত এটা ভেবে কিছু শুকনো ঢোক গিলল। তখনই আব্রাহাম কয়েক কদম ফেলে তার দিকে এগিয়ে আসে। আব্রাহাম বলে ওঠে, বেব, কি অবাক লাগছে? অবশ্যই লাগার কথা। সৌরভ এখানে কি করছে, তাও এই অবস্থা? আরে আমি এনেছি, ভাবলাম একটু খাতির যত্ন করি। দেখুন, ওকে ছেড়ে দিন। এত কষ্ট করে ব্যাটারে ধরে আনলাম, এত সহজেই ছেড়ে দেব? না, কিছুতেই না। ওকে তো একটা কিছু করতেই হবে। কি? আমরা হকি খেলবো? মানে এই সময় আপনি এখানে হকি খেলবেন? হ্যাঁ। আর বল কোথায় জানো? ওই তো আমাদের সামনেই। কি? হ্যাঁ। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানো বেবি? হকি আমি না, তুমি খেলবে। এই নাও। আব্রাহাম এই বলে আয়রাতের দিকে হকি স্টিকটা এগিয়ে দেয়। আয়রাত কপাল কুঁচকে তাকিয়ে আছে। তা দেখে আব্রাহাম দেয় এক ধমক আর আয়রাত বেশ চমকে ওঠে। তারপর সেটা হাতে নিয়ে নেয়। আব্রাহাম বলে ওঠে, বেবি শোনো, আমি জানি তুমি হকি খেলতে পারো না, কিন্তু তবুও তোমাকে খেলতেই হবে। আপনি এসব কি বলছেন? হকি দিয়ে সৌরভকে হিট করতে হবে বারবার, যতক্ষণ না পর্যন্ত তার মুখ দিয়ে রক্ত বের না হচ্ছে তুমি ওকে আঘাত করতেই থাকবে। কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি পারবো না এটা করতে। সৌরভ অনেক ভালো একজন ছেলে, আমি ওকে কিভাবে আঘাত করব? আমি পারবো না। পারবে না? না। ওকে দেন, আমি এক কাজ করি, গাড়িতে উঠে গাড়িটা সোজা সৌরভের উপর দিয়ে চালিয়ে দিই, কি বলো? কি? না না না, এই না, একদম করবেন না। তাহলে যাও হকি খেলো। কিন্তু আপনি কেন এমন করছেন?
এখানে তো সৌরভের কোনো দোষ নেই। আছে, কেননা সে তোমাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, আমার থেকে দূরে যেতে সাহায্য করেছে। হ্যাঁ করেছে, কেননা এভাবে একটা মেয়েকে আটকিয়ে রাখার কোনো মানেই হয় না আপনার। আপনি জানেন একটা মেয়ের জন্য নিজের বাড়ি থেকে একদিন বাইরে থাকার মানে কি, কী প্রভাব পড়ে এতে মেয়ের উপর, আপনি বুঝেন? তো সেই সময় সৌরভ আমায় হেল্প করতো না তো কি করতো? আব্রাহাম বলে উঠল। শেষ মানে সব বকবকানি শেষ? জানি বাড়িতে সবাই চিন্তা করছিল, কিন্তু তারপরের দিন আমি এমনিতেই তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতাম। এইটুকু সেন্স আছে আমার। তাহলে একদিন এভাবে আটকে রাখার মানে কি? আমার ইচ্ছে। এই শুনুন, আপনার ইচ্ছে মানে সব কিছু আপনার মন মর্জিতে হবে নাকি আজব? আব্রাহাম বলে গেল। আমি গেলাম। কোথায়? গাড়িতে বসবো আর সোজা সৌরভের উপর দিয়ে চলিয়ে যাব। এই না না, কি করছেন আপনি? আয়রাত এক দোটানায় মাঝে পড়ে গেল। একবার সৌরভের দিকে তাকাচ্ছে, আরেকবার হকির দিকে। তখন সৌরভ বলে ওঠে, আয়রাত তুমি প্লিজ মারো। কিন্তু আয়রাত প্লিজ মারো। আয়রাত তুমি যদি ওকে না মারো তাহলে আমি এখন এই মুহূর্তে তোমায় কি করে ফেলবো তা নিজেও জানি না। সৌরভ বলে ওঠে, আয়রাত প্লিজ মারতে বলছি না, মারো। আয়রাতের দুই পাশ দিয়ে এই দুজনের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেল। আর না পেরে আয়রাতের খিচে চোখ বন্ধ করে হকি স্টিক দিয়ে দিল সৌরভের গায়ে একটা বাড়ি। সৌরভ কিছুটা শব্দ করে উঠে ব্যথায়, আর আয়রাত ভয় পেয়ে যায়। সাথে সাথে তার হাত থেকে হকি স্টিকটা পড়ে যায়। সৌরভ কিছুটা কাতরিয়ে ওঠে। আব্রাহাম বলে ওঠে, কি হলো, থামলে কেন? এই এক বাড়িতেই শেষ? আরে এখনও তো ব্লাডই বের হলো না। কাম অন আইরো বেবি, জাস্ট হিট হিম। সৌরভ বলে উঠল, আয়রাত মারো আমায়। আয়রাত ইতিমধ্যে কান্না করে দিয়েছে। কাপা কাপা হাতে আবার হকি স্টিকটা হাতে নেয়। চোখ বন্ধ করে সৌরভকে আঘাত করতে থাকে। সৌরভ চোখ বন্ধ করে আবার মিটমিট করে তাকাচ্ছে। বেশ লাগছে তার। বেশ কয়েকবার হিট করে আয়রাত এবার আব্রাহামের দিকে তাকায়। আমি আর পারবো না, প্লিজ এবার তো ছাড়ুন ওকে। ব্লাড বের হয়েছে, হয়নি তো, তাই না? তো আবার মারো প্লিজ। আর না, তুমি কি চাও আমি ওকে একেবারে মেরে ফেলি? না না, আমি মারছি। আয়রাত সৌরভের দিকে তাকায়। সৌরভের চোখের সাইডে হাতে বেশ জখম হয়ে গিয়েছে। আয়রাত এবার তার চোখ বন্ধ করে বেশ জোরে শেষ একটা আঘাত করে, আর সাথে সাথে সৌরভের নাক দিয়ে রক্ত বের হয়ে পড়ে। সৌরভ অজ্ঞান হয়ে যায়। রক্ত বের হতে দেখে আয়রাত তার হাত থেকে স্টিকটা ছুঁড়ে ফেলে দেয়। জীবনে এই প্রথম এভাবে কাউকে মারল সে। এখন মন চাইছে আয়রাত নিজেই মরে যাক। মশা পর্যন্ত মারতে পারতো না, আর আজ কিনা মানুষকে আধামরা করে দিল। আয়রাতের হাত পা সব লাগাতারে ভাবে কাঁপছে। তখন আয়রাতের পেছন থেকে আব্রাহাম বলে ওঠে, আরে ওয়াও, দেখো রক্ত বের হয়ে পড়েছে, গুড। আব্রাহাম গাড়ির ডিকির উপর থেকে নেমে পড়ে, তারপর আয়রাতের কাছে চলে যায়। গার্ডস। আব্রাহামের বলার সাথে সাথেই দুজন বিশাল দেহী মানুষ আসে, মনে হচ্ছে কুস্তির পাঠা। কালো পোশাক পরা দুজনেই। একে নিয়ে হসপিটালে যাও, যা যা লাগে সব এনে দাও, 2 দিনের ভেতরে ভালো হওয়া চাই এর। জি স্যার। এই কথা বলি গার্ড দুটো সৌরভকে নিয়ে চলে যায়, আর আয়রাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আব্রাহাম পকেটে 2 হাত রেখে আয়রাতের দিকে তাকায়। দেখে গার্ডসরা যে সৌরভকে নিয়ে যাচ্ছে, আয়রাত সেদিকে তাকিয়ে আছে। ইটস ওভার। শেষ তাকিয়ে থেকে লাভ নেই। আব্রাহাম আয়রাতের হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে বলে ওঠে, আমার থেকে তোমাকে দূরে যাবার জন্য হেল্প করেছিল ও, আর এর জন্যই ওর এই হাল। এটা ওর প্রাপ্ত ছিল। আজকের পর থেকে ছেলেদের সাথে কথা বলা বন্ধ তোমার। ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে। আর আমিও দেখব যে এরপর থেকে কোন ছেলে তোমার সাথে কথা বলে বা তোমার কাছে আসে। আজকেরটা শুধু নমুনা ছিল মাত্র। এরপর মনে হয় না জীবন নিয়ে কেউ বাড়ি ফিরতে পারবে। সো বি কেয়ারফুল। আব্রাহাম আয়রাতকে নিয়ে গাড়ির ভেতরে বসে পড়ে। আয়রাতকে নিজের পাশে সিটেই বসে পড়ে। তোমার যত কথা সব আমার সাথে বলবে, ওকে? আয়রাত হা হয়ে তাকিয়ে আছে। মানে কি যে হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আব্রাহাম গাড়ি ড্রাইভ করছে, মাঝে মাঝে আয়রাতের দিকে তাকাচ্ছে। তবে আয়রাত কোনো দিকে না তাকিয়ে সোজা বসে আছে। এখন যে কোথায় যাচ্ছে তাও জানে না। প্রায় 30 মিনিট পর আব্রাহাম গাড়ির ব্রেক কষে। আয়রাতের এবার হোশ আসে। গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকাতেই আয়রাতের মাথায় আরেক চিন্তা এসে ভর করে বসে। সে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কিভাবে আয়রাতের বাড়ির ঠিকানা জানলো তাই আয়রাত বুঝে উঠতে পারছে না। পরক্ষণে মনে পড়ে যে যেই ব্যক্তি
এত কিছু করতে পারে, তার পক্ষে আয়রাতের বাড়ির অ্যাড্রেসটা জানাটা তেমন কোনো ব্যাপার না। আয়রাতকে এভাবে অবাক হয়ে বসে থাকতে দেখে আব্রাহাম নিজেই গাড়ি থেকে নেমে পড়ে। অপর পাশ দিয়ে ঘুরে গিয়ে আয়রাতের সামনে দরজা খুলে দেয়। আয়রাত সিট বেল্টটা খুলে নেমে পড়ে গাড়ির থেকে। আয়রাত কয়েক সেকেন্ড অন্যদিকে তাকিয়ে থেকে নিজের বাড়ির দিকে হাঁটা ধরে। কিছু কিছু একটা মনে করেই আয়রাত আবার থেমে যায়। আয়রাত পেছন ঘুরে তাকিয়ে দেখে আব্রাহাম তার গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত ভাঁজ করে সুরু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আয়রাতের বেশ রাগ লাগছে এখন। আপনি পুরো দমে একটা সাইকো। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আয়রাত বুঝলো এর সাথে কথা বলে কোনো লাভই হবে না। আব্রাহামের কথায় সাথে সে পারবে না। তাই আয়রাত এক প্রকার এক ঝটকানো মেরেই সোজা বাড়ির ভেতরে চলে যায়। আয়রাতকে যতক্ষণ দেখা যাচ্ছিল আব্রাহাম সেখানেই দাঁড়িয়েছিল। আয়রাতের চলে যেতে চোখে সানগ্লাস পরে আব্রাহাম সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। সেই দিনকার মতো আয়রাত চলে যায়। সব কিছু আগের মতো চলতে থাকে। আয়রাতের যেদিন ভার্সিটি ছিল তাই প্রথম ভার্সিটি যায়, তারপর হোটেলে, এভাবেই চলছে। তবে মাঝে মাঝে নিজের পরিচয় লুকিয়ে আয়রাতের ভার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকে। আয়রাতকে প্রায়ই ফলো করা যেন আব্রাহামের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। ছেলেদের সব জায়গায় যেন এক প্রকার থ্রেড দিয়ে রেখেছে আব্রাহাম। আয়রাতের সাথে কথা বলাই যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না, নয়তো কপালে শনি রবি সব মঙ্গল সব আছে। আজ আয়রাতের ভার্সিটি নেই, তাই সে সকাল সকাল উঠেই হোটেলে চলে এসেছে। অবনী বলল, এই কেকের মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার কতটুকু দেব রে? 2 চামচ। কেকের সাইজ অনুযায়ী দিতে হবে। আচ্ছা সর, দেখি আমি করছি। 5 স্টার হোটেলে গুলোতে যদিও রান্নাবান্নার জন্য আলাদা আলাদা শেফরা থাকে, কিন্তু ছোটোখাটো রেসিপি যেমন বার্গার, পিৎজা বা কেক এগুলো বাকি স্টাফরাই করে ফেলে। চকলেট কেকের অর্ডার এসেছে, তাই এখন বানানো। আয়রাত কেক বানাচ্ছে আর অবনী আয়রাতের পাশেই পিৎজা খেতে খেতে বলে উঠল, কিছু কি খেয়াল করেছিস? কি খেয়াল করবো আবার? একটু ভিআইপি টাইপ ভাবে দেখা হচ্ছে না তোকে এই হোটেলে এখন? আমি একটা সাধারণ স্টাফ ছাড়া আর কিছুই না, বুঝলি? হুম, বুঝলাম। তবে কেন যেন মনে হয় কিছু তো আছে, মানে সামথিং সামথিং। অবনীর কথা শুনে আয়রাত হেসে দেয়। নাথিং। এবার তুই এই পিৎজা রাখ, দে ছাড় বলছি। পেটুক কোথাকার, এগুলো খাওয়া অফ কর আর বাইরে গিয়ে দেখ। অবনী বাইরে যায়, গিয়ে হি হি করে হেসে ওঠে। আব্রাহাম এসেছে। অবনী একদম আব্রাহামের পা থেকে মাথা অবধি দেখছে। একটা সামার সিজনের গেট আপ এসেছে। ব্ল্যাক রিপ প্যান্ট আর উপরের অ্যাশ কালারের শার্টের হাতা ফোল্ড করা আর বাটনগুলো খোলা। হাতে ব্ল্যাক কালারের ওয়াচ, চোখে ব্ল্যাক গ্লাসেস। আব্রাহামকে দেখে এখন একটা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের মনে হচ্ছে। আব্রাহামকে ভেতরে আসতে দেখে অবনী দৌড়ে আবার আয়রাতের কাছে চলে যায়। আয়রাতকে কেকের উপর ক্রিম লাগাচ্ছিল। অবনী এভাবে ছুটে আসতে দেখে আয়রাত রাগ করে ফেলে, কেননা অল্পের জন্য কেকটা নষ্ট হয়নি। একটা উষ্টা যে মারবো না তোকে। কি হয়েছে? আর একটু হলেই তো কেকটা খারাপ হয়ে যেত। আরে এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে রে। কে এসেছে? আব্রাহাম চৌধুরী। হ্যাঁ তো। আরে, আয়রা চিল্লিয়ে উঠল, কি? আরে আরে ভাই প্লিজ, আবার ওই সাইকো না তো? কি না মানে কি আবার না? না কিছু না, মানে কিছুই না। যা তুই কাজ কর। অবনী হাতে একটা মেনু কার্ড নিয়ে খুশিতে গদগদ হয়ে আব্রাহামের কাছে চলে যায়। আব্রাহাম একটা টেবিলের উপর বসে ফোন ঘাঁটছে। স্যার। ইয়াপ স্যার, আপনি এসেছেন? কি যে ভালো লাগছে, কেমন যেন লাগছে। ও আচ্ছা তাই, কেমন লাগছে? ক্র্যাশ ক্র্যাশ। এত ক্র্যাশ খেলে পেট খারাপ করবে কিন্তু। আব্রাহামের কথায় অবনী ভ্যাবাচাকা খেয়ে যায়। স্যার, আপনি কি নিতে নিতে পছন্দ করেন? আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তখনই আয়রাত ভিতর থেকে বাইরে আসে হাতে একটা চকলেট কেক নিয়ে। আব্রাহাম আয়রাতকে দেখে বাঁকা হাসে আর হাত আয়রাতের দিকে তুলে বলে ওঠে, ওকে চাই আমার। অবনী কপাল কুঁচকে আব্রাহামের হাতকে ফলো করে সেদিকে তাকায়। দেখে যে আব্রাহামের হাতটা আয়রাতের দিকে। আয়রাতের চুলগুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো এক হাত দিয়ে কোনো রকমে ঠিক করতে করতে সে সামনে তাকায়। দেখে যে অবনী তার দিকে তাকিয়ে আছে।
আর সাথে আব্রাহামও তার দিকেই আঙ্গুল তুলে আছে। আয়রাত তার পিছনে তাকাতাকি করে দেখে যে এখানে সে ছাড়া আর কেউ নেই। আয়রাত বুঝে যে তাকেই ইশারা করা হচ্ছে। তবে অবনী তো কিছু না বুঝে আবার আব্রাহামের দিকে তাকায়। জি স্যার, আই মিন চকলেট কেক। আই উড লাইক টু হ্যাভ সাম চকলেট কেক। শিওর স্যার। অবনী এই বলেই চলে যায় আয়রাতের দিকে। আয়রাত এখনও হাতে চকলেট কেক নিয়ে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে। অবনী আয়রাতের কাছে গিয়ে কিছুটা ফিসফিসিয়ে করে বলে ওঠে, আরু, উনি না চকলেট কেক খাবেন বুঝলি, এখন যা আর ওনাকে সুন্দর করে চকলেট কেকটা দিয়ে আয়, যা। পারবো না আমি, তুই অর্ডার নিয়েছিস তাই তুই যা। এই যে কেক নে, ধর। এই রে, আরেকটু হলে কেকটা যেত রে। শোন, তুই যা না, একই তো হলো নাকি, যা যা দ্রুত যা। এই বলে অবনী চলে গেল। আর আয়রাত কোনো উপায় না পেয়ে আব্রাহামের টেবিলের কাছে গিয়ে তার সামনে চকলেট কেকটা রাখে। আয়রাত ঘুরে চলে আসতে নিলেই আব্রাহাম আয়রাতের হাত ধরে টেনে টেবিলের পাশে বসিয়ে দেয়। আব্রাহাম আয়রাতকে কিছু একটা বলতে যাবে, তার আগেই পাশে তাকিয়ে দেখে হোটেলের বাইরে কাচের জানালা ধরে কিছু ছোট ছোট বাচ্চারা এই দিকেই তাকিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে যে তারা খুব ক্ষুধার্ত। আব্রাহাম তাদের দিকে তাকিয়ে আছে। আয়রাত আব্রাহামের চাহনি খেয়াল করে বাইরে তাকায়। বাচ্চাগুলো অসহায়ভাবে তাকিয়ে আছে। আয়রাতের বেশ খারাপ লাগে তাদের দেখে। আব্রাহাম টেবিল থেকে উঠে সোজা বাইরে চলে যায়। আয়রাত তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আব্রাহাম উঠে বাইরে তো চলে গেছে, তবে তাকে দেখা যাচ্ছে না। আয়রাত তাকে দেখার জন্য টেবিলে বসে থেকে বাইরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। তার কয়েক সেকেন্ড পরেই আব্রাহাম এসে পড়ে। তার সাথে 3জন ছোট ছোট ছেলে মেয়ে আছে। আব্রাহাম তাদের সাথে কথা বলছে আর ভেতরে নিয়ে আসছে। আয়রাত তাদের দেখে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম বাচ্চাদের এনে টেবিলে বসিয়ে দেয়, সাথে নিজেও বসে পড়ে। তো বাচ্চারা, কে কি খাবে জলদি বলে ফেলো। আব্রাহাম যেন বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়েছে, হাসছে, কথা বলছে কিছু, কিন্তু বাচ্চাগুলো একে অপরের দিকে তাকাতাকি করছে। হয়তো তারা তাদের জড়তাটা এখনও কাটিয়ে উঠতে পারছে না। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পারলো, তাই সে মুখটা লটকিয়ে বলে উঠল, খিদে তো খুব পেয়েছে আমার। আমি তো একাধারে খাওয়া শুরু করে দেব, পরে খাবার বাকি থাকবে কিনা আমি তা জানি না, কারণ আমি প্রচুর খাই। এবার তোমরা ভেবে নাও যে কে কি খাবে নাকি আমি সব খেয়ে নিব। আব্রাহামের এমন করে বলাতে একটা বাচ্চা কিছুটা জোরে বলে ওঠে, না না না, আমি খাবো। আব্রাহাম মুচকে হাসে, আর সাথে আয়রাতও হেসে দেয়। এটা চালাকি ছিল। আয়রাত হেসে বাচ্চাগুলোর দিকে তাকিয়েছিল। আব্রাহাম আয়রাতের দিকে তাকায়। আয়রাত দ্রুত বলে ওঠে, জি জি অর্ডার। এক কাজ করো, যা যা আছে সব নিয়ে আসো। হ্যাঁ, যা যা আইটেম আছে সবগুলো নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, আনছি। আয়রাত কিছুটা অবাক হয়ে চলে গেল। অবনী আর বাকি কিছু স্টাফদের বলে সব রকমের খাবার নিয়ে গেল। সব নিয়ে টেবিলের উপর রেখে দিল। আব্রাহাম বলল, এই তো এসে গেছে খাবার। বাচ্চা পার্টি, দেরি কিসের, শুরু করো জলদি। আব্রাহামের বলতে দেরি, কিন্তু বাচ্চাদের খাওয়া শুরু করতে দেরি না। বাচ্চাগুলো একদম পেট পুড়ে খাচ্ছে। আব্রাহাম টেবিলের উপর এক হাত রেখে আরেক হাত গালে ঠেকিয়ে রেখে দিয়েছে। আয়রাত কিছুটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বাচ্চাগুলো তুমুল গতিতে খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কি ক্ষুধার্ত। আয়রাতের খারাপ লাগে, তবুও সে হাসে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে 2 হাত ভাঁজ করে বসে থাকে। আয়রাত এক নজরে তার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। কিচেনের ভেতরে যেতেই আয়রাত দেখে অবনী হাঁ করে তাদের দিকেই তাকিয়ে আছে। আয়রাত একবার অবনীর দিকে তাকায় আর একবার বাচ্চাগুলোর দিকেই তাকায়। আয়রাত ফিক করে হেসে দেয়, এভাবে তাকিয়ে থাকিস না, মুখে মশা ঢুকবে, যা ভেতরে যা। হ্যাঁ। আয়রাত আর অবনী ভেতরে চলে যায়। বর্তমানে কোনো কাজ নেই। তার প্রায় 30 মিনিট পর তাদের খাবার খাওয়া শেষ হয়। আয়রাত আবার তাদের কাছে গিয়ে এগিয়ে যায়। আয়রাত বলল, খাওয়া শেষ? বাচ্চাগুলো এখনও কিছু বলছে না, একদম চুপ। তখন আব্রাহাম বলে ওঠে, হ্যাঁ শেষ, বিলটাও দাও। জি না, কোনো বিল লাগবে না। কিন্তু বললাম তো লাগবে না। ঠিক আছে, ওকে ফাইন। এবার তাদের মধ্যে থেকে একজন মেয়ে বলে ওঠে, ভাইয়া আপনি না অনেক ভালো। আব্রাহাম এক গালে হেসে দেয় তার কথা শুনে। 3 জনের মাঝে 2 জন ছেলে আর 1 জন মেয়ে, তারা ভাই বোন।
আব্রাহাম বলল, কিন্তু একটা কথাই তো জানা হলো না, তোমাদের নাম কি? আমার নাম পরি। ওরা আমার ভাই নাবিল আর হাসিব। বাহ, সবার নাম তো অনেক সুন্দর। আর তুমিও পরীর মতোই সুন্দর। আব্রাহাম তাদের সাথে কথা বলছিল। আয়রাত তখন স্টাফদের ডেকে এনে সব প্লেটসগুলো নিয়ে যায়। আব্রাহাম সেখান থেকে বাচ্চাদের সাথে অনেক কথা বলে তারপর আয়রাতকে বলে তাদের নিয়ে বাইরে বের হয়ে যায়। ওনার সাথে আমার দেখা হয়েছে থেকে আজ প্রথম তাকে দেখলাম কোনো ভালো ভালো কাজ করতে। অবনী বলে উঠল, শোন, উনি অনেক ভালো, বুঝলি? শুধু তুই এমন করিস। কচুর মাথা। শোন, একটা মানুষ কখনোই শুধু খারাপ বা শুধু ভালো হতে পারে না, বুঝলি? একটা কয়েনের যেমন এপিটুপিট আছে, ঠিক তেমনই একটা মানুষেরও এপিটুপিট আছে, বুঝলি? আয়রাত বলল, তা অবশ্য ঠিক বলেছিস। আমি ভুল বলি কবে, বল? অবনীর ভাব দেখে আয়রাত দেয় তাকে এক ধাক্কা আর হি হি করে হেসে দেয়। এভাবেই সেই দিনের কাজ করে আয়রাত বাড়ি এসে পড়ে। বাড়ি এসেই দেখে তার চাচি চাচা সবাই বসে আছে। তবে আজ পরিস্থিতি শান্ত। আয়রাত হলরুমে গিয়েই নিজের ব্যাগটা রেখে দেয়। কি বলবে মাথায় আসছে না, তাই কিছু না বলে সোজা নিজের রুমের দিকে যেতে ধরে আয়রাত। আর তখনই আয়রাতের চাচি কলির ডাক আসে। আয়রাত। আয়রাত থেমে যায়, ঘুরে আবার তার চাচির কাছে আসে। জি চাচি, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। কলি বেগম বললেন, ভাবলাম তোর পড়াশোনা তো চলছে, তাই না? দিন দুনিয়া বেশি ভালো না, তার উপর বাইরে বাইরে যাস কাজ করতে, পড়াশোনা আর করতে হবে না। ভাবলাম তোর বিয়েটা ভালো কাউকে খুঁজে দিয়ে দিব। আয়রাত অবাক হয়ে দ্রুত তার চাচার দিকে তাকিয়ে আছে। ব্যাস এইটুকু কথাই যেন যথেষ্ট ছিল আয়রাতের রাগ ওঠানোর জন্য। আয়রাত তার চাচার দিকে তাকায়, দেখে উনি মুখ গোমরা করে দুই হাত ভাঁজ করে দিয়ে বসে আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার চাচির সাথে হয়তো তার চাচার এই ব্যাপারে অনেক কথা কাটাকাটি হয়েছে। কলি বেগম আবার শুধালেন, শোন, একটা লোককে দেখেছিস? বেশ ভালো টাকা আছে, তুই সুখে থাকবি, পরিবার অনেক বড় আর ভালো। তুই তো হয়েছে তোমার। থামো এবার। কে বলেছে যে এখনই বিয়ের জন্য রেডি আমি? চাচি শুনো, মানলাম তোমাদের সাথে থাকি, হয়তো এই পরিবারের একজন হয়ে বা বোঝা হয়ে, কিন্তু শুনে রাখো, আমার জীবনের কোনো সিদ্ধান্ত আমার অনুমতি ছাড়া নিতে পারবে না। আমি বড় হয়েছি, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে আমার। বাইরে যাই কাজ করি, সেখানে সেফ থাকি আমি। না জানি কত শত মেয়ে কাজ করে বাইরে। আর কি কি বললে? লোক অনেক টাকাওয়ালা, পরিবার বড়। অবশ্যই লোকটি আমার থেকে বয়সে অনেক বড় হবে। সেই পরিবারে কেমন লোক থাকবে, আমার সাথে কেমন বিহেভ করবে আমি তা জানি না। আর তোমার তো আমার খুশির চিন্তা নাই, তোমার চিন্তা টাকার। যাক, জীবনে যা বলিনি যে আজ তোমাকে তা বলে দিলাম। এরপর থেকে আমার লাইফে নাক গলাতে এসো না। এই বলে আয়রাত সোজা তার রুমে চলে যায়। আর আয়রাতের চাচি ফাটা চোখে তাকিয়ে আছে। সে কল্পনা তো ভাবেনি যে আয়রাত তাকে এই কথাগুলো বলবে। কলি ইকবালের দিকে তাকিয়ে তেড়ে গিয়ে বলে উঠল, দেখলে দেখলে, তুমি তুমি মেয়ের কেমন চটাং চটাং করে কথা ফুটেছে। কিভাবে কথাগুলো আমাকে বলল? তুমি শুনলে রনিতের বাবা? ইকবাল সাহেব তার বউর এর কথা শুনে বসে থেকে দাঁড়িয়ে পড়লেন। একদম উচিত কথা বলেছে তোমাকে আয়রাত। শোনো, সময় থাকতে ভালো হও, ভালো হতে পয়সা লাগে না, বুঝলে? এই কথা বলে ইকবাল সাহেবও নিজের ঘরে চলে গেলেন। কলি শুধু রাগে ফুঁসছে। আর অন্যদিকে আয়রাত নিজের রুমে গিয়ে ধীরিম করে দরজা লাগিয়ে দিল। কেন জানি এই বিয়ের নাম শুনলেই আয়রাতের মাথায় আগুন ধরে যায়। বিয়ে থেকে অ্যালার্জি তার। ভালো লাগে না। আয়রাত কাজ করছে আর একা একাই বকবক করে চলছে। সবসময় বেশি। এখন আর চুপ করে থাকবো না। যখন যা ইচ্ছে তাই বলবে নাকি? অনেক চুপ থেকেছি আর অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আজ কি না আমার বিয়ের অবধি চলে গিয়েছে, মেজাজটাই পুরো খারাপ করে দিয়েছে। এত শখ যখন, তখন নিজেই একটা বিয়ে করে নিক না। আমাকে বলতে কেন আসলো? দরকার হলে এই বাড়িতেই থাকবো না, বের হয়ে যাব। এখনও থাকতাম না, থাকছি শুধু চাচার আর রনিতের জন্য। আয়রাত রাগের চোটে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। অনেকক্ষণ পর বের হয়ে রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে। পরের দিন ফোনের অ্যালার্মে ঘুম ভাঙ্গে আয়রাতের। উঠে দেখে বালিশের উপর নিজের মাথার বদলে পা রয়েছে, মানে পুরো উল্টো। এলোমেলো হয়ে না ঘুমালে তার ঘুম ধরে না। রাতে ফ্রেশ হয়ে শুয়েছিল, তাই চুলগুলো ভেজা ভেজা চুল আর বাঁধেনি, ওভাবেই শুয়েছিল। এখন কাকের বাসা হয়ে আছে।
আয়রাত আড়মোড়া ভেঙে উঠে পড়ে। আজ ভার্সিটিতে লেকচার আছে, দ্রুত যেতে হবে। আয়রাত উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। প্রতিদিনকার মতো তার চাচি এখনও ঘুম থেকেই ওঠেনি। আয়রাত গিয়ে সকালের নাস্তা বানিয়ে ফেলে। ডাইনিং টেবিলের উপর খাবার সব রেখে দিয়ে এসে পড়ে। নিজের খাবারটুকু খেয়ে সুন্দরভাবে রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। বাইরে এসে রিক্সা নিয়ে নেয়, যা সোজা তার ভার্সিটির সামনে এসে থামে। আয়রাত নেমেই দেখে দিয়া দাঁড়িয়ে আছে। দিয়া বলে উঠল, এসেছিস? আসলাম। তাড়াতাড়ি চল, ওই বুইরা মনে হয় ক্লাসে চলে এসেছে। আয়রাত বলে উঠল, বুইরা? আরে আব্দুল স্যার, খবিস ওটা তো বুইরাই, ওরই লেকচার। হাই রে, এই চল না লেকচার ব্যাং করি। এই হোপ না, কতদিন পর লেকচার আজ করতে হবে, অযথা বাহানা করিস না তো প্লিজ, চল। আয়রাত এক প্রকার বকতে বকতে দিয়াকে নিয়ে গেল লেকচারের রুমে। আজ আব্রাহাম এসেছে কিছুটা দেরি করে ভার্সিটির সামনে, যার ফলে আয়রাতকে প্রথম দেখতে পারেনি। আব্রাহাম মাস্ক পরেই থাকে, তাকে বাধ্য হয়েই পড়তে হয়। গাড়ি থেকে নেমে গাড়ির সাইডে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তখনই তার কানে কিছুটা চিল্লা পাল্লার আওয়াজ আসে। কোনো মেয়ের গলা। আব্রাহামের কেমন যেন খটকা লাগে। আওয়াজের ধারা ধরে আব্রাহাম সেদিকে চলে যায়। আর ওদিকে প্রায় 50 মিনিট পর লেকচার ক্লাস শেষ হয়, আর নাকি কোনো ক্লাস হবে না। দিয়ার বাবা ফোন করেছিল, দিয়াকে আজ জলদি বাসায় যেতে বলেছে, তাই সে ক্লাস থেকে বের হয়ে আয়রাতকে বলে বাসায় চলে গিয়েছে। ক্লাস যেহেতু অনেক তাড়াতাড়ি শেষ, তাই আয়রাত ভাবলো যে তাড়াতাড়ি হোটেলে চলে যাবে, এতে সে কাজের টাইমও বেশি পাবে আর বাড়িতেও জলদি যেতে পারবে। এর থেকে তার চাচির বকবকানি থেকে মুক্তি পাবে। এগুলো ভেবে ভেবে আয়রাত সামনে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে ক্যাম্পাসের সাইড থেকে জোরে সোরে আওয়াজ এলে আয়রাত কপাল কুঁচকে সেদিকে তাকায়। কৌতূহলী মন সেদিকে চলে যায়। আর যেতেই যা দেখে তাতে আয়রাত চরম লেভেলের অবাক হয়। আয়রাত তো কখনো ভাবতেও পারেনি যে এখানে এসে সে এমন কিছুটা দেখবে। আয়রাত গিয়ে দেখে সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার কিছু দূরেই আব্রাহাম। আব্রাহামের হাতে মেয়েটার ওড়না রয়েছে, আর মেয়েটা কেঁদে কেটে দাঁড়িয়ে আছে। আয়রাত সেখানে গেলে আব্রাহাম আর মেয়েটা তাকে দেখে। আয়রাতের চোখ মুখ সব রাগে লাল হয়ে গিয়েছে। আব্রাহামের হাতে মেয়েটার ওড়না দেখে এখন মেজাজটা যেন 440 ডিগ্রিতে চলে গেছে। আব্রাহাম কিছু একটা বলতে যাবে, তার আগে আয়রাত গিয়ে আব্রাহামের গালে কষে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড়ে আব্রাহাম নড়তে পারেনি এক ফোঁটাও। আব্রাহাম আগের ন্যায়ই দাঁড়িয়ে আছে, তবুও আয়রাত রাগে ফুঁসছে। আয়রাত এক নজরে আব্রাহাম আর মেয়েটার দিকে তাকিয়ে রেগে মেগে সেখান থেকে এসে পড়ে। আব্রাহাম আর আয়রাতের দিকে তাকায় না। আব্রাহাম শুধু চোখ দুটো বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর মেয়েটার কাছে এগিয়ে তার ওড়নাটা তাকে দিয়ে দেয়। আব্রাহাম বলল, ঠিক আছে তুমি? জি ভাইয়া, ঠিক আছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আজ আপনি না থাকলে কি যে হতো আমার। অনেক ধন্যবাদ ভাইয়া। ইটস ওকে, আর চিন্তা করো না, ওরা তোমাকে আর জ্বালাবে না। বাড়ি যাও এখন। মেয়েটা সেখান থেকে মাথা নিচু করে এসে পড়ে। আসলে মেয়েটা ভার্সিটি জুনিয়র কেউ একজন, তবে কিছু বখাটে ছেলে তাকে জ্বালাচ্ছিল, আর আজ তো একদম ঘেরাও দিয়ে ধরেছিল। যখন ছেলেগুলো মেয়েটার সাথে অসভ্যতম করতে শুরু করে, তখন মেয়েটা চিল্লাচ্ছিল। আব্রাহাম তা শুনে এদিকে এগিয়ে আসে, এসেই বেধড়কভাবে পেটায় ছেলেগুলোকে। কেউ অনেক বেশি ক্ষত হয়েছে, কেউ বা অল্প। তারা আব্রাহামকে যে দেখে দৌড়ে পালায়। মেয়েটার গায়ের উপর থেকে তারা ওড়না নিয়ে নিয়েছিল। আব্রাহাম তাদের মেরে ওড়না তাদের হাত থেকে নিয়ে নিয়েছিল। মেয়েটাকে ওর ওড়না দিতে যাবে, তখনই আয়রাত চলে আসে আর ভুল বুঝে আব্রাহামকে থাপ্পড় মারে, যার ফলে দেয় কষি এক থাপ্পড়। আয়রাত তো রাগে হোটেলে চলে গিয়েছে, তবে আব্রাহাম মাথায় আগুন জ্বলছে। আয়রাত তাকে থাপ্পড় মেরেছে, এটা যেন সে মেনে নিতেই পারছে না। আয়রাতকে কি করবে ভেবে পায় না সে। রাগে আব্রাহাম ফর্সা মুখটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করছে। আব্রাহাম সেখান থেকে নিজের বাসায় চলে যায়। আব্রাহামের দাদি ইলা হলরুমে এসেছিল, কিন্তু আব্রাহাম কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার দাদি শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহাম রুমে গিয়ে তার উপর থেকে নিজের জ্যাকেটটা খুলে বিছানাতে ছুঁড়ে ফেলে, শার্টের হাতাগুলো ফোল্ড করে নেয়। কয়েক মিনিট পরই ঠাস ঠাস করে একটার পর একটা আওয়াজ আসতে লাগে রুম থেকে। আব্রাহামের দাদি নিচেই বসেছিলেন। আওয়াজ পেয়ে বুঝে গেলেন যে হয়তো বাইরে কিছু হয়েছে, আর রাগগুলো এখন ঘরের জিনিসপত্রের উপর তুলছে। আব্রাহাম তার রুমের সব কাচের জিনিসগুলো ভেঙে খানাখার করে দিচ্ছে, তবুও রাগ থামছে না।
সব ভাঙচুর করার পর 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে বসে থাকে। ফর্সা 2 হাতের রগগুলো কেমন ভেসে উঠেছে। চোখ বন্ধ করে এক হাত দিয়ে নিজের কপাল স্লাইড করছে আর আয়রাতের সেই থাপ্পড়ের দেবার দৃশ্যটাই ভাবছে। তখনই আব্রাহামের দাদি রুমে খুব সাবধানে এসে তার পাশে বসে। আব্রাহাম তো সবকিছু ভাঙচুর করে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে রেখেছে। আব্রাহামের দাদি বেশ বুঝে যে কিছু তো একটা গন্ডগোল আছে। তিনি খুব সাবধানে রুমের ভেতরে চলে যান, গিয়ে আব্রাহামের পাশে বসে পড়ে। আব্রাহামের মাথায় হাত রাখলেন। আব্রাহাম বুঝে যে এটা তার দাদির স্পর্শ। এই একটা মানুষ যার উপর আব্রাহাম কখনই রাগ করে থাকতে পারে না। আব্রাহাম মাথা নিচু করে তার দাদির দিকে ঘুরে বসে। ইলা বেগম বলে উঠলেন, কি হয়েছে? কেউ কখনো আমার দিকে চোখ তুললেও তাকানোর সাহস পেত না, আর আজ কিনা। কি হয়েছে বলবি তো? কিছু না দাদি, ভালো লাগছে না আমার। তখনই আব্রাহামের দাদি খেয়াল করে যে আব্রাহামের হাতের খানিক অংশ কেটে গিয়েছে, হয়তো কাজ দিয়ে। ইলা দ্রুত আব্রাহামের হাতটা চেপে ধরে। হে আল্লাহ, হাত তো কেটে গিয়েছে, তোর আর রক্ত পড়ছে। আচ্ছা আয় দেখি ক্ষতস্থানটুকু বেঁধে দিই। ইটস নট এ বিগ ডিল দাদি, ঠিক হয়ে যাবে। চুপ কর তো। ইলা জোর করে আব্রাহামের হাতের কাটা স্থানটুকুতে মলম লাগিয়ে দেয়। আব্রাহাম আজ সারাদিন রুম থেকে বের হয়নি, খায়ও নি ঠিকঠাকভাবে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। আয়রাতের থাপ্পড় দেবার পর থেকেই বারবার মন মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে। আব্রাহামের কথা হচ্ছে যে আমার সবসময় যা নিজের চোখে দেখি তা সবসময় সঠিক হয় না। আয়রাত শুধু দেখলো আর এসেই ঠাস একটাবার এক্সপ্লেইন করার সুযোগ তো দিত। কিন্তু না, আয়রাত তো তা করেনি। আব্রাহামের হাতে এখন একটা গরম কফির মগ। করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর গরম কফির মগে চুমুক দিচ্ছে। আয়রাতকে সে কী যে করবে কে জানে। মাথা ঠান্ডা রকমের খারাপ হয়ে রয়েছে। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আব্রাহাম এসে পড়ে। আমি বিনা কারণে কিছু করি না, তবে একবার যদি আমার মেজাজ খারাপ হয়েছে তো আমি কাউকে ছাড়ও দিই না। ভুল তো তুমি করেছো, তা বুঝেই হোক বা না বুঝেই হোক, ভুলের মাসুল দিতেই হবে আয়রাত জান। আব্রাহাম এখন দাঁড়িয়ে আছে ঠিক 11 তলার ছাদের এক কিনারে, এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে আর এই কথাগুলো মনে মনে আওড়াচ্ছে। আব্রাহামের এটা পুরানো স্বভাব, যখন রাগ ওঠে তা কমানোর কোনো উপায় না থাকে তখনই এই যে শ্যুট করা, অযথ চাকু নিয়ে বসে থাকা বা অনেক উচ্চতা থেকে নিচে তাকিয়ে থাকা, এগুলো করে যেন সে এক আলাদা শান্তি পায়। হ্যাঁ, শুনতে অনেক অদ্ভুত, কিন্তু এগুলি সে করে থাকে। আব্রাহাম দাঁড়িয়েছিল, তখনই রাশেদ আব্রাহামের কাছে ফোন দেয়, অর্থাৎ যে আব্রাহামের সাথে কাজ করে। হ্যালো স্যার, সাগরের লাশটা পুলিশরা খুঁজে পেয়েছে। কোথায় ফেলেছিলি ওটাকে? স্যার, ব্রিজের ওপর থেকে ফেলে দিয়েছিলাম। আহা, পুড়িয়ে দিলে বেশি ভালো হতো, এতে লাঠিও ভাঙতো না আর সাপও মরতো না। সরি স্যার, ভুল করে ফেলেছি। সিনিয়র ইন্সপেক্টরকে আমার সাথে কাল রাতের দিকে দেখা করতে বলিস। জি স্যার। আর হ্যাঁ, মেক শিওর দ্যাট এই কেসটা নিয়ে যেন আর বেশি বাড়াবাড়ি না হয়। জি স্যার। বেশি একটা প্রবলেম এমনি তো হবে না, আর আপনি যদি কাল অফিসারের সাথে দেখা করেন তাহলে তো আর হবেই না। সামলাও সব, রাখি। আব্রাহাম এই বলে ফোন রেখে দেয়। ফোনটা একটা ছোট টেবিলের উপর রেখে পেছনে ঘুরে তাকায়। পেছনে ঘুরে তাকাতে ছাদের সব লাইট অফ হয়ে যায়। শুধু 2টা লাইট জ্বলে ওঠে, একটা আব্রাহামের উপর, আরেকটা আব্রাহামের থেকে বেশ কিছু দূরে। আব্রাহাম সামনে আসলে একটা গোল চ্যাপ্টা বুলেট শুটার পেলেট আছে। আব্রাহামের হাতে রয়েছে একটা গান। রিভলভারটা ওপরে তুলে রাগের চোটে ধাই ধাই করে সবগুলো গুলি শ্যুট করে দেয়। রাতের নিস্তব্ধ আধারে যেন গুলির আওয়াজগুলো স্পষ্ট শোনা গেল। সবগুলো গুলি শ্যুট করে দেওয়ার সাথে সাথে সেই বুলেট শুটার প্যালেটটা ঠাস করে নিচে পড়ে যায়। আব্রাহাম সিটি বাজাতে বাজাতে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। এখন শুধু কাল সকাল হবার পালা। আয়রাতের মেজাজ খুব খারাপ কালকের ঘটনাটা নিয়ে, মানে আব্রাহামের হাতে ওই মেয়েটার ওড়নাটা দেখে। আয়রাত ভাবতেও পারেনি যে আব্রাহাম এত নিচে নেমে যাবে। মেজাজ খিটখিটে হয়ে আছে, কোনো মতে ভালো হচ্ছে না। আজ আয়রাতের ভার্সিটি নেই, তাই সে ভেবেছে সকালে নাস্তা করে হোটেলে চলে যাবে সোজা। এখন
আয়নার সামনে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে আয়রাত। তার চাচি চাচা সবাই হয়তো নিচে বসে ব্রেকফাস্ট করছে এখন। নিজের চুলগুলো আঁচড়াচ্ছিল আয়রাত, কিন্তু তখনই নিচে হলরুম থেকে কিছু একটা চিল্লাচিল্লির আওয়াজে আয়রাতের কানে আসে। আয়রাত কপাল কুঁচকে নিচে চলে যায়, তবে নিচে যেতেই আয়রাত অবাক হয়ে হা হয়ে গেছে সব। এই সাত সকালে যে এমন কিছু হবে তা সে ভাবেনি। আয়রাত সিঁড়ি বেয়ে আস্তে করে নিচে নেমে আসে, দেখে যে আব্রাহাম ডাইনিং টেবিলের এক পায়ের উপর আরেক পা তুলে বসে বসে আপেল চিবোচ্ছে। আয়রাত রাগ আর বিরক্তি নিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, কিন্তু আব্রাহামের এমন অদ্ভুত আচরণ তো ইকবাল সাহেব কোনো ক্রমেই মেনে নিতে পারছেন না। তাই তিনি চিল্লিয়ে বলে ওঠেন, এই বেয়াদব ছেলে, কে তুমি? হ্যাঁ, আর এটা কি ধরনের অসভ্যতা? চেনা নেই জানা নেই একজনের বাড়ির সোজা ভেতরে এসে এমন করে বসে আছো, কে তুমি? ওকে জিজ্ঞেস করুন কে আমি, সুন্দর করে বুঝিয়ে দিবে। ইকবাল সাহেব রাগ নিয়ে একবার আয়রাতের দিকে তাকায়, কিন্তু আবার আব্রাহামকে বলে ওঠে, আয়রাতকে জিজ্ঞেস করবো মানে কি? ও কি করে তোমাকে চিনবে? এই উঠো উঠো বলছি, আর যাও এখান থেকে। এটা একটা ভদ্র পরিবার। আহা, আস্তে চাচা যান, আস্তে। বয়স্ক মানুষ, আপনি চিল্লাপাল্লা কম করবেন বুঝলেন, নয়তো কে জানে কখন টপকে পড়েন আবার। এবার যেন আয়রাত আর চুপ করে থাকতে পারল না। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এখানে কেন আসছেন? আর এগুলো কি করছেন? আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না আপাতত, তোমার হিসাব নিকাশ পরে করব। আয়রাত, ইকবাল সাহেব আর আব্রাহাম কথা কাটাকাটি করছে, কিন্তু সবার মাঝে আয়রাতের চাচি কলি যেন মূর্তির ন্যায় বসে আছে চোখ পাকিয়ে দিয়ে। কেননা তিনি আব্রাহামের পরনে জ্যাকেটের পাশে একটা গান দেখেছে, আর সেটা দেখে আয়রাতের চাচি ভয়ে জমে গেছেন, গলা দিয়ে কোনো কিছু বের হচ্ছে না। ইকবাল সাহেব আবার বলে উঠলেন, এই ছিলে, বের হও এখান থেকে, নয়তো আমি বাধ্য হয়ে পুলিশ ডাকবো। আর আয়াত, তুমি তুমি আয়রাতকে কিভাবে চেনো? কি হচ্ছে এগুলো? আমরা দুজন দুজনকে কিভাবে চিনি জানি না, আপনার জানার দরকার নেই। এনিওয়েজ, আমি এখানে আপনার সাথে নয়, বরং আমার আয়রাত জানের সাথে কথা বলতে এসেছি। মানে কি এসবের? আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। কাল থেকে মেজাজ গরম হয়ে আছে, আমি দেখতেই চাই না আপনাকে। ইকবাল সাহেবের কথায় তো আব্রাহামের মাথা গরম হয়েছিল, তবুও নিজেকে যথাসাধ্য সম্ভব ঠিক রেখেছিল, কিন্তু আয়রাতের কথা যেন এবার রাগের বাঁধ ভেঙে গেল। আব্রাহাম তাকিয়ে দেখে ডাইনিং টেবিলের ঠিক মাঝখানে একটা ফুলের ঝুড়ি রয়েছে, আর ফলগুলোর মাঝে রয়েছে একটা ধারালো চাকু। আব্রাহাম রক্ত চক্ষু দিয়ে দ্রুত উঠে ফুলের ঝুড়ি থেকে চাকুটা হাতে নিয়ে নেয়, আর এক ঝটকায় আয়রাতের বাহু ধরে নিজের কাছে আনে, হাত একদম চেপে ধরে তার। আয়রাতের বাম হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে রাগে লাল হয়ে বলে ওঠে, এই হাত, এই হাত তাই না? ঠিক এই বাম হাতটা দিয়েই কাল আমার গালে থাপ্পড় মেরেছিলে তাই না? খুব তেজ তোমার, কিছু না বুঝে না শুনেই রাগ ঝাড়ো। কিন্তু আসলে কি জানো, আমার সামনে তুমি ঠুনকো কিছুই না। তোমার এই সাদা ধবধবে হাতখানা আর আমার ভালো লাগছে না। আয়রাত কপালে কুঁচকে তাকিয়ে আছে। তখনই ইকবাল সাহেব এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, আব্রাহাম তখন কিছু না বলেই জ্যাকেটের সাইডে থাকা গানটা তুলে টেবিলের উপর রেখে দেয়। গান নিজের সামনে দেখে আয়রাতের চাচি কিছুটা চিল্লিয়ে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে, আর ইকবাল সাহেব থেমে পড়ে। যেই হাতটা আমায় আঘাত করেছে সেই হাতটাই আমি আর রাখবো না। আব্রাহামের কথা না বুঝতে পেরে আয়রাত কিছু একটা বলতে যাবে, তার আগেই আব্রাহাম সেই ধারালো চাকুটা দিয়ে আয়রাতের হাতে বসিয়ে দেয় এক ঘা। আয়রাত অনেক জোরে চিল্লিয়ে ওঠে। হাতের তালুর মাঝ বরাবর কেটেছে একদম, গড়িয়ে রক্ত ঝরছে। তবে আব্রাহাম এক দৃষ্টিতে আয়রাতের দিকে তাকিয়ে আছে, আর আয়রাত ব্যথায় কুঁকড়ে উঠেছে। ব্যথা হচ্ছে তাই না জান? খুব খারাপ লাগছে? এই সেম খারাপ লাগাটা কাল আমারও লেগেছিল। ইকবাল সাহেব তেড়ে তাদের কাছে যাবে, তার আগেই আব্রাহাম আয়রাতের বাহু অনেক শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে সোজা উপরে আয়রাতের রুমে যাওয়া শুরু করে। আয়রাত যেতে না চাইলে আব্রাহাম জোর করেই তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আব্রাহাম আয়রাতের রুমে জোর করে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়, আর ঠাস করে রুমের দরজাটা লাগিয়ে দেয়। আর এদিকে ইকবাল সাহেবও দ্রুত সিঁড়ি বেয়ে উপরে আয়রাতের দরজার কাছে চলে যায়। এদিকে আয়রাত ঘাবড়ে যায়, তার হাত দিয়ে এখনও অনেক রক্ত ঝরছে। তবে আব্রাহাম এক ঘোর লাগা নয়নে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ধীরে ধীরে পায়ে আয়রাতের দিকে এগোতে লাগে।
আর আয়রাত আব্রাহামের এমন ধীরপায়ে তার দিকে এগোতে দেখে আত্মা শুকিয়ে যায়। আয়রাত আস্তে আস্তে করে পেছোতে লাগে। আয়রাত একবার পেছালে আব্রাহাম তার দিকে আরও কয়েকবার আগায়। একসময় আব্রাহাম আয়রাতের দুই পাশের হাত রেখে তাকে আটকে দেয় আর আয়রাতের দিকে অনেক ঝুঁকে পড়ে। আয়রাত ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আয়রাত ভেবেছিল হয়তো আব্রাহাম এখন উল্টোপাল্টা কিছু একটা করবে, কিন্তু আয়রাতের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আব্রাহাম আয়রাতের পেছনে থাকা ফার্স্ট এড বক্সটা হাতে নিয়ে আবার উঠে সোজা হয়ে দাঁড়ায়। আয়রাতের রুমে সবসময় এটাই থাকে। আর আব্রাহাম যখন আয়রাতকে টেনে টেনে রুমে এনেছিল তখনই আব্রাহাম তা লক্ষ্য করছে। আব্রাহাম কিছু করছে না দেখে আয়রাত পিট পিট করে চোখ মেলে তাকায়। সামনে তাকিয়ে দেখে যে আব্রাহাম হাতে ফার্স্ট এড বক্স রয়েছে। আয়রাত তাকিয়ে থাকে। আব্রাহাম বক্স থেকে ব্যান্ডেজ আর স্যাভলনটা বের করে আয়রাতের বাম হাতে দেয় এক টান। এতে আয়রাত আরও বেশ ব্যথা পায়। আব্রাহাম আলতো আলতো হাতে আয়রাতের হাতটা ব্যান্ডেজ করে দিতে থাকে। প্রচুর জ্বালাপোড়া করছে তাতে। আয়রাত চুপি সারিয়ে কান্না করিয়ে যাচ্ছে। রাগের চোটে নিজের হাতটা আব্রাহামের হাতের ভাঁজ থেকে সরিয়ে আনতে চাইলে আব্রাহাম তা যেন আরও জোরে আঁকড়ে ধরে। আর এদিকে ইকবাল সাহেব আয়রাতের রুমের দরজাতে এসে ইচ্ছে মতো ধাক্কাচ্ছে, কিন্তু খোলার নাম নেই। আয়রাত বারবার রুমের দরজার দিকে আর আব্রাহামের দিকে তাকাচ্ছে, কিন্তু আব্রাহাম যেন অন্য কোনো দিকে তোয়াক্কা না করেই আয়রাতের হাত ব্যান্ডেজ করতে খুবই ব্যস্ত। ইকবাল সাহেব বলে উঠলেন, এই বেয়াদব ছেলে, কী করছো তুমি ভেতরে? যদি কিছু উল্টাপাল্টা কাজ করেছো আয়রাতের সাথে তো একদম জান নিয়ে নেব। ছেড়ে দাও বলছি আয়রাতকে, কোনো অসভ্যতা করবে না। আয়রাত দরজার দিকে তাকিয়ে আছে। আর এদিকে ইকবাল সাহেব কথায় আব্রাহাম ফিক করে হেসে দেয়। আমি এখানে তোমারে হাতের ব্যান্ডেজ করে দিচ্ছি আর ওদিকে তোমার চাচ্ছিও আমাকে তোমার রেপ করার পারমিশন দিচ্ছে। লাইক সিরিয়াসলি? আব্রাহামের এমন কথায় আয়রাতের মাথা নিচু করে ফেলে। আর তখনই আয়রাতের হাতের ব্যান্ডেজ করা শেষ হয়। আব্রাহাম এবার এক হাঁটু ভাঁজ করে আয়রাতের সামনে বসে পড়ে। ওই মেয়েটা তোমাদের কলেজের জুনিয়র ছিল। কিছু বকেটে ছেলে ওকে জ্বালাচ্ছিল। একসময় গায়ের উপর থেকে ওড়নাটাও নিয়ে নেয়, চিল্লাচ্ছিল, আর আমি বাঁচিয়েছি। ওড়নাটা তুলে ওকেই দিতাম, কিন্তু তখন তুমি এসে পড়লে আর ভুল বুঝলে আমায়। এতটাই ভুল যে থাপ্পড়ও মেরেছ, যার পরিমাণস্বরূপ আজ তোমার এই হাত কাটা, নয়তো কাটতো না। তোমাকে আমি আঘাত করব আর সেই আঘাতের মলমটাও আমিও লাগাবো, ঠিক যেমনটা করলাম এখন, বুঝলে? এরপর থেকে যাই করো না কেন একটু বুঝে শুনে কইরো, নয়তো পরের বার কী করব নিজেও জানি না। তবে যাই করি না কেন তার ফল অতিমাত্রায় খারাপ হবে, বুঝলে আয়রাত বেবি? আব্রাহামের কথায় আয়রাত শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। অবশেষে আব্রাহাম দরজা খুলে আয়রাতের হাতটা নিজের এক হাত দিয়ে এখনও ধরেই রেখেছে। দরজা খুলেই দেখে ইকবাল সাহেব দাঁড়িয়ে আছে। এই যে চাচা যান, সাইড প্লিজ। ইকবাল সাহেবের পাশ কাটিয়ে আব্রাহাম আয়রাতের হাত ধরে নিয়ে এসে পড়ে। কারোর সাথে কোনো কথা না বলেই সোজা আয়রাতের হাত ধরে বাইরে নিয়ে এসে পড়ে। বাইরে আসার সময় ডাইনিং টেবিলের উপর থাকা গানটা ছুঁ মেরে এনে পড়ে। তারপর কাউকে কিছু না বলে আয়রাতকে বাইরে নিয়ে এসে পড়ে, গাড়িতে বসিয়ে দেয়। এর মধ্যে আয়রাত একটা কথা বলছে না, মূলত সে ভয় পেয়ে আছে। আব্রাহাম এসে গাড়িতে আয়রাতের পাশ দিয়ে বসে পড়ে। আব্রাহাম তাকে এখন কোথায় যে নিয়ে যাচ্ছে তা সে জানে না। আব্রাহাম আয়রাতকে গাড়িতে উঠিয়ে এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছে। আব্রাহাম এক মনে ড্রাইভ করে যাচ্ছে। আয়রাত একবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে তো আরেকবার আব্রাহামের দিকে, কিন্তু আব্রাহাম সে একদম তার মতোই করে যাচ্ছে। আয়রাত তার কাটা হাতটার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম যে এতটা পাষাণভাবে আয়রাতের হাতটা আজ কেটে দিবে তা সে ভাবেও নি। এখনও অনেক ব্যথা করছে। আয়রাত এভাবে আর বসে থাকতে না পেরে আব্রাহামকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আব্রাহাম একদম চুপ। দেখতে দেখতে আব্রাহাম গাড়ি থামায় একদম জনমানব শূন্য একটা জায়গায়। রাস্তাটা হাওয়াই রোডের মতো, তবে এই সময়ে তেমন একটা গাড়ি ঘোড়াও নেই আর মানুষ তো নেই বললেই চলে। রাস্তাগুলো কিছুটা আঁকাবাঁকা। আব্রাহাম গাড়ি থামায়। আয়রাত এই জায়গাটা একদম চিনে না। জানালা দিয়ে কিছুটা উঁকি দিয়ে বাইরে দেখে। তখনই আব্রাহাম বলে ওঠে, নামো। এটা আমরা কোথায় আসলাম? নামতে বলেছি, নামো। আয়রাত বুঝলো যে আব্রাহাম কিছুটা হলেও রেগে আছে, তাই এখন বাড়তি প্যাচাল পারলে হয়তো সেই সাইকো তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলিয়ে দেবে। এই ভেবেই আয়রাত দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে।
আব্রাহাম গাড়িটা একটা সাইড করে সেও নেমে পড়ে। উপরের জ্যাকেটটা খুলে গাড়িতেই রেখে আসে। এই জায়গাটা অনেক অদ্ভুত, আমি চিনি না, আর এখানে কেন আসলাম? আসো। আব্রাহাম আয়রাতের হাত ধরে নিয়ে রোডের সাইডে গিয়ে দাঁড়ালো। রাস্তার সাইডে কিছু রেলিং এর মতো রয়েছে। আব্রাহাম আয়রাতের হাত ধরে নিয়ে সেখানে দাঁড় করিয়ে দেয়। আমরা রাস্তার এত কিনারে দাঁড়িয়ে আছি কেন? নিচের দিকে তাকাও। মানে কি? নিচে তাকাও। আয়রাত আব্রাহামের কথায় রাস্তার ওপর থেকে নিচে তাকায়। নিচে তাকিয়ে আয়রাতের আত্মা শুকিয়ে যায়। আম্মু! আসলে তারা অনেক উঁচু একটা রাস্তা দাঁড়িয়ে আছে। এখান থেকে নিচে তাকালে শুধু খাদ আর খাদ দেখা যায়। এই খাদে যদি কেউ একবার পড়েছে তো তার আর রেহাই নেই। ইনফ্যাক্ট খুঁজেই পাওয়া যাবে না। আর উচ্চতা দেখে আয়রাতের ছোটোবেলার সমস্যা আছে, অনেক ভয় পায়। আব্রাহাম তা হয়তো জানতো, তাই তাকে এখানেই আনা। তবে আয়রাত ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে। রাস্তার সাইড থেকে আয়রাত সরে আসতে চাইলে আব্রাহাম তার হাত চেপে ধরে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে থাকে। দেখুন, প্লিজ প্লিজ আমার হাতটা ছাড়ুন। আমি একটু পিছিয়ে দাঁড়াই, আমার খুব ভয় লাগে। আব্রাহাম, প্লিজ হাতটা ছাড়ুন। ভয়কে জয় করতে শিখো। আরে ধুর, রাখেন আপনার জয়। জীবন একটাই, মরলে শেষ সব। আপনি আমার হাত ছাড়ুন। বড্ড বেশি চিল্লাও তো তুমি। আমি তো... এই চুপ, নয়তো এখানে একদম নিচে ফেলে দেব। আয়রাত এবার পারছে না, কেঁদেই দেয়। চোখগুলো লাল হয়ে গেছে। আয়রাতের হাইট থেকে ফোবিয়া আছে। বসো। কোথায় বসবো? এখানে ময়লা। শোনো, এত বেছে শুনে চললে কিছুই হয় না। ছোটবেলায় এমন ধুলাবালতে বসেছি। ঝেড়ে নাও, ঝেড়ে বসে পড়ো এখানে। আব্রাহাম আরও একটু এগিয়ে গিয়ে হাইওয়ে এর উপর থেকে নিচে পা ঝুলিয়ে বসে পড়ে। আর আয়রাতের হাত ধরে টেনে তাকেও বসিয়ে দেয়। আয়রাত ভয়ে জড়সড় হয়ে বসে আছে। বারবার ঢোক গিলছে আর আব্রাহামের দিকে তাকাচ্ছে। কিন্তু আব্রাহামের তো আব্রাহামই। এখন আব্রাহাম আর আয়রাত পা ঝুলিয়ে হাওয়াই রোডের উপর বসে আছে। আব্রাহাম তো সেই উপভোগ করছে, তবে আয়রাতের অবস্থা কাহিল। আইডু? ইটস আয়রাত, নট আইডু। পেতনি? কি? আমাকে আর রাগিয়ে দিও না, কারণ আমি আমার রাগ আগের থেকে কন্ট্রোল করতে পারি না। আর রাগের মাথায় কি করে বসি তার খেয়াল থাকে না। তোমাকে হার্ট করি অ্যান্ড দেন পরে নিজেই আরও 1000 গুণে বেশি হার্ট হই। সো প্লিজ। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, জানেন তো? সর্বনাশ হয়ে যায়। প্রহর শেষের আলোয় রাঙ্গা সেই দিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ। সর্বনাশা জিনিস থেকে সবসময় দূরত্ব বজায় রাখতে হয়। এমন সর্বনাশা জিনিস থেকে যদি আমার সর্বনাশী হয় তাহলে আমি রাজি। আয়রাত নিজের সামনে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিল, কিন্তু আব্রাহাম এমন বেখেয়ালি কথায় আয়রাত কপাল কুঁচকে তার দিকে তাকায়। আব্রাহামের এমন চাহনি তাকে বরাবরই অস্বস্তিতে ফেলে দেয়। আয়রাত কিছুটা গলা খাকারি দিয়ে বলে ওঠে, আসলে আসলে আমার কাজ আছে, ভার্সিটি নেই, তাই হোটেলে যেতে হবে। এই হাত নিয়ে তুমি হোটেলে যাবে? উপায় নেই, যেতেই হবে। আর সবটাই আপনার দোষ। আপনি আমার হাত কেটেছেন। কাটতাম না যদি তুমি আমার বাধ্য না করতে। তো হয়েছে, আমি এখন উঠব। এই উঁচু জায়গায় বেশি না, আর মাত্র কয়েক মিনিট বসে থাকলে আমি এইখানেই অজ্ঞান হব। আমি চলে যাব। এই হাইওয়েতে মাত্র আসলাম, তাই এত ভয়। আর এতক্ষণে যে আমার সাথে ছিলে, ভয় লাগছে না কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? আমি মানুষ। গুণধর মানুষ মশাই, আমি কি আমার কাজে যেতে পারি এবার? না। মানে কি? আমি কাজে যাব না? আপনি হাত ছাড়ুন আমার। বাসায় যা কাণ্ড করে এসেছেন না আপনি, এখন বাড়িতে গেলে আমার কি হাল হবে তাই ভেবে পাচ্ছি না। আমার চাচি আমার আস্ত গেলে ফেলবে। আর চাচা যখন জিজ্ঞেস করবে যে আপনাকে আমি কিভাবে চিনি, তখন কি জবাব দেব আমি? শুনুন, আপনি যে এত ইজিভাবে লাইফ লিড করেন, তেমন ইজি সবার লাইফ না, বুঝছেন? সব কিছু এভাবে হাওয়ায় উড়িয়ে দিলে হয় না। আমাকে সিরিয়াস হওয়া শেখাচ্ছ তুমি? না, তা নয়, শুধু বলছি একটু বুঝে শুনে কাজ করুন। আর এখন আমাকে যেতে দিন। এই কথা বলে চলে কিছুক্ষণ পিনপতন নীরবতা। তারই মাঝে হুট করে আব্রাহাম বলে ওঠে, আচ্ছা
এখন যদি আমি তোমাকে এই উঁচু হাওয়ায় থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দিই তো? আব্রাহামের এমন কথায় আয়রাত চোখ বড় বড় করে তার দিকে তাকায়। আয়রাতের এখন মন চাইছে যে আব্রাহামকেই এখন পিছন দিকে দিয়ে ধাক্কা মেরে দিতে। কি বললেন আপনি? বললাম জায়গাটা অনেক সুন্দর, তোমাকে নিয়ে প্রায়ই আসতে হবে এখানে। হ্যাঁ, যেন হার্ট অ্যাটাকে আমার অকাল মৃত্যু হয়। আব্রাহাম আয়রাতের এই বকবকানি আর শুনতে না পেরে একসময় উঠে গেল। আয়রাত উঠে এক হাত দিয়ে তার জামা ঝেড়ে নিল। তারপর দুজনেই উঠে সোজা গাড়িতে বসে পড়ে। আয়রাত মুখ ফুলে বসে আছে। আব্রাহাম তাকে বাঁকা চোখে দেখে। আয়রাতের এই রাগী চেহারাটা অনেক প্রিয় তার। কোথায় যাবে? বাসায় না বাড়িতে? বাসায় গেলে কপালে শনি আছে, তো এখন বাড়ি আর না, হোটেলে নিয়ে যান। ওকে। আব্রাহাম গাড়ি ঘুরিয়ে সোজা হোটেলের দিকে নিয়ে যায়। সেখানে যেতেই আয়রাত নেমে পড়ে। আব্রাহাম তার চোখে থাকা গ্লাসটা খুলে আয়রাতের দিকে তাকায়, কিন্তু আয়রাত একবারের জন্য আব্রাহামের দিকে তাকায় না, সোজা এসে পড়ে। আর কি আব্রাহামও চলে যায় সেখান থেকে। আয়রাত যেতেই অবনী তার কাছে যায়। আয়রাতের তেড়ে আসছে যেন এই দিকেই। কিরে, এভাবে ষাঁড়ের মতো তেড়ে আসছিস কেন? অবনীর কথা শুনে আয়রাত অবনীর চুল টেনে ধরে। তুই ষাঁড়, তোর জামাই ষাঁড়, তোর শ্বশুর ষাঁড়, তোর শাশুড়ি, আন্ডা বাচ্চা সব ষাঁড়, হারামি। আরে হয়েছে, কীভাবে ক্ষেপে আছিস কেন? কিছু না। এই বলেই আয়রাত অবনীর কাছ থেকে কিচেন অ্যাপ্রনটা নিয়ে ভেতরে চলে যায়। এতক্ষণে অবনী আয়রাতের হাতের দিকে খেয়াল করলো। হাতটা তার কাটা। আয়রাত তো কিচেনে চলে গেছে। পরে অবনী দ্রুত তার পেছন পেছন যায়, গিয়ে আয়রাতের হাত ধরে ফেলে। কিরে, তোর হাত তো কাটলো কি করে? আর এভাবে তুই কাজে কেন এলি রে? আরে করে নিব। আর এটা আসলে পড়ে গিয়েছিলাম তো, হাত কেটে গিয়েছে তখন। এটা পড়ে গিয়ে হাত কাটার মতো না, উল্টো বুঝ দিস না আমায়। এই সত্যি বলতো, তোর চাচি কি কিছু করেছে? আরে না, চাচি নিজেই ভয়ে শুকিয়ে গেছে। মানে? না না, কিছু না। আরে কাজ আছে, কাজে লেগে পড়তো। আয়রাত ব্যাপারটা এড়িয়ে গিয়ে কাজে মনোযোগ দেয়। আস্তে আস্তে কাজ করছে, হাতে অনেক ব্যথা নিয়ে। শরীরও ভালো লাগছে না, হাত প্রচণ্ড ব্যথা করছে। আয়রাত গিয়ে একটা লোকের কাছ থেকে অর্ডার নিয়ে আসে। আবার ভেতরের দিকে যেতেই হঠাৎ আয়রাতের মাথাটা চক্কর দিয়ে ওঠে। আয়রাত একটা কিছু ধরে কোনো রকমে নিজেকে সামলে নেয়। আবার পড়ে যেতে ধরলে অবনী এসে দ্রুত আয়রাতকে ধরে। আইরো, হয়েছে কি? শরীর খারাপ লাগছে? না, হাতটা অনেক ব্যথা করছে রে। হাতটা নড়াচড়া করতে পারছি না। এই, তোর তো জ্বর এসে পড়েছে ব্যথায়। শোন, তুই বাড়ি যা, আমি আর সবাই আছি, সামলে নিব। তুই বাড়ি যা। আশরাফ চাচ্চু আউট অফ সিটি গিয়েছে, হয়তো কিছুদিন পর আসবে, কিন্তু আমি কথা বলে নেব। তুই বাড়ি যা তো। তুই শিওর? 100%, তুই যা। ঠিক আছে। আয়রান অর্ডার সব কিছু অবনীকে বুঝিয়ে দিয়ে এসে পড়ে, সোজা বাড়ি চলে যায়। আয়রাত বাড়ি গেলে কি বলবে বুঝে উঠতে পারছে না, তবুও বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে তার চাচা ইকবাল দাঁড়িয়ে আছে, পেছনে 2 হাত ভাঁজ করে। চাচু, হাত বেশি কেটেছে? না, ঠিক আছে। আবরাম আহমেদ চৌধুরী ছিল সে, তাই না? তুমি চেনো? না, তবে এখন জানতে পেরেছি। পুলিশ কেস করতে গিয়েছিলাম, তবে গিয়ে দেখি পুলিশরাই আব্রাহাম চৌধুরীর কেনা গোলাম। ফিরে আসি বাসায়। চাচু ছাড়ো তো, আমার ভালো লাগছে না, রুমে গেলাম। শোন, তোর চাচি যদি কিছু বলে এড়িয়ে যা, আমি জানি তোর দোষ নেই। যা, রুমে যা। আচ্ছা। আয়রাত সোজা নিজের ঘরে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো পানির ছিটে দেয় চোখে মুখে। এক হাত দিয়ে কাজ করা যে কি পরিমাণ টাফ তা এখন আয়রাত হাড়ে হাড়ে বুঝতে পারছে। রুমে এসে গা এলিয়ে দেয়, মাথা ভর লাগছে। এইটুকু সময় হাতের এত ব্যথা যে ব্যথায় জ্বর অবধি এসে গেছে। আয়রাত শুয়ে পড়ে। আব্রাহাম বিকেলের দিকে হোটেলে যায়, কিন্তু সেখানে গিয়ে আয়রাতকে পায় না। অবনীর কাছ থেকে জানতে পারে আয়রাতের শরীর ভালো ছিল না, তাই বাড়িতে চলে যায়। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পেরে চলে যায়। আর অন্যদিকে আয়রাতের জ্বর থামার নাম নেই। সেই যে এসে রুমে গিয়ে শুয়েছিল আর নিচেও নামেনি। বেলা 11-12টার দিকে আব্রাহাম আয়রাতের হোটেলে ড্রপ করেছিল, আর দেখা হয়নি। আয়রাতকে দেখতে না পেরে তো আব্রাহামের অবস্থা নাজেহাল। এবার আব্রাহামের নিজের উপর রাগ লাগছে। আব্রাহাম আর থাকতে না পেরে বাইক নিয়ে আয়রাতের বাড়ির সামনে চলে যায়। আব্রাহাম তাকিয়ে দেখে বেশ বড়সড় গেটটা।
এখন তাকে এই বাড়ির ভেতরে যেতে হলে এই বড় গেটটা পার, আর তারপর আয়রাতের রুমে করিডোর ডিঙ্গিয়ে তারপর রুমে যেতে হবে। আর কি কি যে করতে হবে এই মেয়ের পাল্লায় পড়ে, আর কি যে ভাবনা সেই কাজ। আব্রাহাম দেয়াল টপকিয়ে ভেতরে চলে যায়। খুব কষ্টে করিডোরের এক এক জায়গায় হাত দিয়ে উঠে পড়ে। দরজা তো খোলা যাবে না, কারণ তা ভেতর দিয়ে লাগানো, তাহলে ভেতরে যাবে কিভাবে? ভাবতে ভাবতে আব্রাহাম তাকিয়ে দেখে রুমের জানালা খোলা। আর কি হয়ে গেল? জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে চলে গেল। গিয়ে দেখে রুমের কেউ নেই, তবে ভেতরের ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। আব্রাহাম বুঝলো যে আয়রাত ওয়াশরুমে। আব্রাহাম বাঁকা হেসে পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, কারণ যখন আয়রাতের হাত কেটেছিল তখন ভালোভাবে রুমটা দেখতে পারেনি, এবার দেখছে। আব্রাহাম ঘুরতে ঘুরতেই দেখে যে আয়রাতের একটা ছোট ছবি টেবিলের উপর ফ্রেমে রয়েছে। আব্রাহাম তা হাতে তুলে নিয়ে দেখতে থাকে। আর তখনই আয়রাত ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে আসে। সামনে তাকাতে দেখে আব্রাহাম। আয়রাত জোরকা ঝটকা খায়, হাত দিয়ে দুই চোখ ভালোভাবে কচলে আবার সামনে তাকায়, কিন্তু এবার দেখে যে সেখানে আব্রাহাম নেই। তাহলে কি ভুল দেখলো আয়রাত?